একই সাথে যে চিংড়ি এই পাশে বের হয়ে গেল একটা। মাছ তো এই যে ইয়ে হয়ে যাচ্ছে। এইবার তো এই দুইটা বড় মাছ পড়ছে। আরো মানুষ মারবে না? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আগের পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে ভাটায় নদীর চরে আটকা পড়েছিলাম আমরা গেল রাতে। এখনো আটকে আছি, অপেক্ষায় আছি জোয়ারের জন্য। আমরা কপোতাক্ষ নদের একটি চরে আটকা পড়েছি, গেল রাতেই আটকা পড়েছি। এখন একটু জোয়ার আসবে, জোয়ার না আসলে আসলে এখান থেকে ছোটার কোনো উপায় নাই। তাই বসে বসে চারপাশ দেখছি, অন্যদিকে জেলেদের মাছ ধরা দেখছি, আবার আমাদের ট্রলারে রান্না বান্নাও চলছে। জামাই এরা কি করে? জামাই মাছ মারতেছে, পাশের পোনা মারতেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে তুমুল বৃষ্টি হবে, তবে তার আগে আকাশে যেমন মেঘ দেখছি তেমনি সূর্যের সোনালী আবহাওয়া দেখা যাচ্ছে। সোনালী রোদ, তার সাথে বাতাসের শব্দ, পানির কলকল শব্দ, সব মিলিয়ে অদ্ভুত পরিবেশ। এদিকে জেলেরা তারা জাল টানছেন মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা, চিংড়ি মনে হচ্ছে, চাকা চিংড়ি না? এদিকে আবার একটু কাদা বেশি। ও, আপনাদের তো মনে হচ্ছে সব এই মানে নদীর মুখস্থ, কোন জায়গায় কি মাছ তো প্রতিদিন এইভাবে ধরা লাগে না? ও, চাকা চিংড়ি দেখা যাচ্ছে। একই সাথে যে চিংড়ি এই পাশে বের হয়ে গেল একটা। কাকা, আপনি কত বছর মাছ মারছেন? মাছ তো এই যে ইয়ে হয়ে যাচ্ছে। খুলনার কয়রা, সাতক্ষীরা, শ্যামনগর, আশাশুনির ঠিক মাঝামাঝি জায়গায় আমরা রয়েছি। এই অঞ্চলের একটা বড় অংশের মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। নদী কিংবা সাগরে মাছ ধরে সংসার চালান তাদের অনেকেই। কাছের যে নদীগুলো রয়েছে সেগুলোতেও মাছ ধরার চেষ্টা চলে সারা বছর। এবার মাছ ভালো ওঠে মনে হচ্ছে বেশ। একটা সময় এসব নদীতে মাছের অভাব ছিল না, কিন্তু এখন এই যে একেবারেই নেটের জাল দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছেন, তারপরেও মাছ নেই, বড় মাছ নেই বললেই চলে। ছোট মাছ যেটুকু আছে সেগুলো তুলে ফেলা হচ্ছে নির্বিচারে। এই যে দেখুন, জোয়ার লাগবে না। এদিকের মানুষেরা বলেন যে সুন্দরবনে নির্বিচারে মাছ শিকারও এই অঞ্চলের নদীগুলোতে মাছ না পাওয়ার বড় কারণ, বিশেষ করে বিষ দিয়ে মাছ শিকারের কারণে সব শেষ। তাহলে কাকা এইভাবে 30 বছর এই জাল টানছে না? এই কাজই করেন, ভালো লাগে না কাকা?
একদম কি ভোরে বের হয়েছেন না? ওই কিন্তু আইছি ওখানে মনে হয় এক খেয়াও দিছিলেন দেখলাম। জেলেদের এই বহর আসলে কতগুলো মাছ নিয়ে ফিরতে পারবে বলা মুশকিল। বড়জোর 5-7 কেজি হতে পারে। অথচ যদি সুন্দরবনে নির্বিচারে বিষ দিয়ে মাছ শিকার না করা হয়, সেক্ষেত্রে এই অঞ্চলে চিংড়ি মাছের অন্তত অভাব হয় না। একটা ঝাঁকি জাল দিয়ে একজন 5-7-10 কেজি চিংড়ি মাছ ধরে ফেলতে পারেন। আসলে কার দুর্ভাগ্য, কার কারণে কে ভুগছে কাকা, বলা মুশকিল। বনউপকূলের এই হয় এতে না? লবণ জলের জনপদে মানুষের ভোগান্তি দিনকে দিন বাড়ছেই, সেই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই। গনে মাছ পড়ে বেশি না কাকা? এখন কি চলছে, আমাবস্যা না? জোয়ারে মাছ ভালো পাবেন না? জোয়ারে ভালো পাবেন না? হ্যাঁ জোয়ারে ভালো জোয়ার লাগবে এই বাড়ক ভালো হিরি দে হোক, পরিষ্কার করলেও দেখবো একটু। দেখি, এই দেখেন, নেন গুছাই নেন, চলেন পরিষ্কার করেন। আমরা আর কত দূর যাবেন? এরা যাবো ওই পাশ ওই পাশ চলে যাবেন? হ্যাঁ ওই পাশ যাবো আর ওই সাইডে যাবো পরে ওই জোয়ার পানি উঠতে দেখুন মাছ লাগবে বন এবং বন্যপ্রাণী প্রাণ বৈচিত্র্য রক্ষার জন্য আমাদের আসলে কি করা উচিত? আমরা দূর থেকে বলি, এই মানুষগুলোর উপর দোষ চাপিয়ে দিই, কিন্তু তাদের পেটে যদি ভাত না থাকে তারাই বা করবেন কি? এখন মানুষ বাঁচবে নাকি প্রকৃতি বাঁচবে? এই যুদ্ধটির একেবারে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে হবে আসলে কার জন্য কাকে বাঁচানো প্রয়োজন, আর সেটিকে মাথায় রেখেই আসলে সব রকমের কর্ম পরিকল্পনা নেওয়া উচিত। এই অঞ্চলের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুঁজির সংকট। লবণ পানের এই জনপদের মানুষেরা যদি একটু পুঁজি করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় 1-2 বছরের মধ্যে নিজেদের গুছিয়ে নিতে পারেন। যাই হোক, আমরা দেখছি এই বন উপকূলের জেলেদের মাছ শিকারের দৃশ্য। এখানকার জীবন একেবারেই অন্যরকম। এই যে কাটা খাড়া, এই কাটাটা না কাকা? এটা কি খুব বিষাক্ত কাটা না? ওই জলে খুব ওই লেজ দিয়ে যে বাড়ি মারছে না? দেখছিস কেটা ওই তুমি সূর্য দাদা দেখছি কেটা হ্যাঁ, কেটা দেখছি হুম। এখন দেখেছি কোন দিক এখন আমরা যাব হচ্ছে যে মুন্সিগঞ্জের দিকে। হ্যাঁ, এইবার তো মনে হয় 1 কেজি বেশি হবে না? হ্যাঁ এইবার তো এই 2টা বড় মাছ পড়ছে। তাহলে কি এখন ওই পারে চলে যাবেন? ও, আরো মানুষ মারবে না? আমরা আসলে এখানে অপেক্ষা করছি পরের জোয়ারের জন্য। আমরা চরে আটকে গেছি, যেখান থেকে আসলে জোয়ারের পানি ভরার আগ পর্যন্ত ধরার কোনো সুযোগ নেই। তাই আশপাশে ঘুরছি, জেলেদের মাছ ধরা দেখছি, তাদের সাথে গল্প করছি। আর ওনারা বললেন যে আধা ঘন্টার মধ্যে জোয়ার আসবে, জোয়ার আসলেই আমরা রওনা দিতে পারবো। জল লাগলো না? জোয়ারের পানি আর একটু ভরেছে, কিন্তু আমাদের ট্রলার এখনো ভাসেনি। আমরা একটু শুয়ে বসে বিশ্রাম নেব ভাবছিলাম, কিন্তু চারপাশের এত সুন্দর বাতাস, এত সুন্দর স্রোত, সব মিলিয়ে এক কথায় অসাধারণ সোনালি রোদ উঠেছে। তাই আবারও নেমে জেলেদের মাছ ধরা দেখতে গেলাম।
ও আচ্ছা আচ্ছা। লাভ দিচ্ছে। কি হয়েছে কাকা, ওই মাছ অনেক বড় হয় না? আচ্ছা, ওই যে লাভ দিয়ে চলে যাচ্ছে যে অনেকগুলাই তো চলে গেল। আর কি আবার এই কাছেই দিবেন আর একটা? বাহ, অনেক ভালোই তো হয়ে গেছে না কাকা? এটা কি মাছ কাকা? ওই যে বাঁশপাতা। আচ্ছা, এখানেই প্রায় 3 থেকে 4 ঘন্টা আটকে থাকার পর আমাদের যাওয়ার সময় হলো। ট্রলার ভেসেছে, আমরা রওনা দিচ্ছি দক্ষিণের দিকে। আমাদের প্রাথমিক গন্তব্য 14রশি সেতুর তল দিয়ে গাবুরা। এখানে কপোতাক্ষ এবং খোলপেটুয়া নামের দুটি নদী রয়েছে, পাশাপাশি বয়ে গেছে নদী দুটি। তার মাঝখানে যে জনপদ সেগুলো লবণ পানির, বেশিরভাগ ক্ষেত্রে চিংড়ির ঘের, আর বাকি যেটুকু রয়েছে সেটুকুতে ধান চাষ বা চাষ করার চেষ্টা করা হয়। আমরা ট্রলার নিয়ে এগিয়ে চলছি দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে। আগেই বলেছি যে আমাদের গন্তব্য গাবুরা। আমরা খোলপেটুয়া নদীতে উঠে সেদিকে এগোচ্ছি। আমাদের ট্রলার বেরিয়ে গেছিল, আমরা অনেকক্ষণ থেকে ঘুমায় পড়ছিলাম। কপোতাক্ষের পাশে এদিকে দেখি যে বেড়িবাঁধ দেওয়া হচ্ছে। বেড়িবাঁধ বলতে এখন যে এখন বিরাট দুশ্চিন্তা যাচ্ছে। এখন যে একটা মানে চাপ আছে না, বৃষ্টির চাপ, জোয়ারের চাপ, সেটা নিয়ে খুব টেনশনে তারা। এটা হচ্ছে সেই বেড়িবাঁধ। আমাদের এই সফরটি ছিল মে মাসের শেষের দিকে, তখনও সুন্দরবন খোলা ছিল, মওয়ালরা মধু কাটছিলেন। তবে জেলেদের সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার সময় তখন শেষ প্রায়, তাই তাদের ভরসা স্থানীয় লোকালয়ের নদীগুলো, সেখানেই তারা মাছ ধরছিলেন। এদিকে আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে, গরম গরম ভাত, সাথে মরিচ ভর্তা, আলু ভর্তা এবং শুকনো মরিচ। আজকেও পান্তা ভাত খাবো, গরম ভাত। পানি ঢালে খাবো তো, দেখেন কি করি। একদম রাকিব, একটু লবণ দিও, পান্তা বানায় খাবো। ডালের পানি দিয়ে পান্তা বানান। ডাল থাকলে কি হয়েছে, পান্তা ভাতই খাইতে হবে। কত ঘন্টা চালাচ্ছেন ভাই? ধরেন 11টায় ছাড়া। 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা বাজতেছে। 10 ঘন্টা হয়ে গেছে আমাদের এক টানা। আর জোয়ার হচ্ছে, আর সব লোকজন হচ্ছে পোনা নিয়ে আছে। সকালে নাস্তা সেরে এক কাপ চা নিয়ে নৌকার গলুয়ে গিয়ে বসলাম। দেখছি দুই পাশের প্রকৃতি, মানুষের জীবন। আমরা এখন খোলপেটুয়া নদীতে যাচ্ছি গাবুরা। যেতে যেতে আপনাদের জানিয়ে রেখে আমরা আগামী কয়েকদিন এই অঞ্চলে থাকবো। সাতক্ষীরার শ্যামনগর এবং কয়রা অঞ্চলের বন উপকূলের মানুষদের সঙ্গে সময় কাটাবো, তাদের জীবনযাপন তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, কাল আবার দেখা হচ্ছে।